দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুন্ডু। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তৃতীয়বারের মতো আজ ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় ৮,০০০ অতিথি। বিএনপির আমলে কোনো দুর্নীতিরই বিচার হয়নি বললেন ওবায়দুল কাদের। সবদিকে বন্ধাত্ম পরিস্থিতির সৃষ্টি করেছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত হওয়া ১৯টি উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত। ৫ বছরে ৩ গুণের বেশি বেড়েছে কোটি কোটি প্রার্থীর সংখ্যা, বলছে টিআইবি। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার সিয়ামকে নিয়ে কলকাতা সিআইডির অভিযান, খাল থেকে হার উদ্ধার। এবং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সাব রেজিস্ট্রার অফিসের এক অফিস সহায়কের বিরুদ্ধে। ঘটছেন প্রায় ১০ কোটি টাকার সম্পদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। তৃতীয়বারের মতো আজ ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। স্থানীয় সময় সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে মোদী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা শপথ নেবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সহ দেশি বিদেশি প্রায় ৮,০০০ অতিথি উপস্থিত থাকবেন। সার্বিকভাবে অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে দিল্লি জুড়ে ও রাষ্ট্রপতি ভবনের আশেপাশের এলাকায় ৩ স্তরের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জুবাইর রহমানের রিপোর্ট। ভারতের টানা ৩বারের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লিতে। রাষ্ট্রপতি ভবনে সন্ধ্যা ৭:৩০টায় শপথ নেবেন নবনির্বাচিত এ প্রধানমন্ত্রী। জি-20 শীর্ষ সম্মেলনে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, মোদীর শপথ অনুষ্ঠানকে ঘিরেও থাকছে সেরকমই ব্যবস্থা। মোদী শপথ উপলক্ষে অনুষ্ঠানস্থল ও আশেপাশের নিরাপত্তা নিশ্চিত করতে ৫টি আধা সামরিক সংস্থা, এনএসজি কমান্ডো এবং ড্রোন মোতায়েন থাকছে। এ সময় বিশিষ্ট ব্যক্তিরা যে পথে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন, সে পথে স্নাইপার ও সশস্ত্র কর্মীরা থাকবেন সতর্ক অবস্থায়। এছাড়া ড্রোনের মাধ্যমে কৌশলগত অবস্থানগুলোর ওপর নজরদারি করা হবে নিখুঁতভাবে। এআই প্রযুক্তি এবং ফেসিয়াল রিকগনিশনের মতো উন্নত প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে। রাষ্ট্রপতি ভবনের চারপাশে কৌশলগত অবস্থান নিয়েছে সোয়াট টিম এবং এনএসজি কমান্ডো সহ প্রায় ২৫০০ পুলিশ সদস্য। এ উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তাও বাড়ানো হয়েছে। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিতদের মধ্যে থাকবেন শ্রমিক, রেলকর্মী, ট্রান্সজেন্ডার এবং সরকারি প্রকল্পের সুবিধাভোগীরা। অনুষ্ঠানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সিসিলির শীর্ষ নেতা সহ সার্কভুক্ত দেশগুলোর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন মানেই সন্ত্রাস। দেশের মানুষ বিএনপির সাথে নেই। তিনি বলেন, বিএনপির আমলে কোনো দুর্নীতিরই বিচার হয়নি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় একথা জানান তিনি। বেনজির অথবা আজিজ আওয়ামী লীগের লোক নয় উল্লেখ করে তিনি বলেন, তাদের দায় মুক্তি দিয়ে বিচারহীনতার সংস্কৃতি চালু করা যাবে না। আগামী ২৩ জুন আওয়ামী লীগ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে বলেও এ সময় জানান সেতুমন্ত্রী। বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য। এই যে বিএনপি যে লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে, শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে। লুটপাট করার জন্য লুটপাট আমরা বন্ধ করেছি। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদের বিচার করার সৎসাহস বিএনপির ছিল না, শেখ হাসিনার আছে। লুটপাট করে কেউ এখানে পার পেয়ে যেতে পারবে না। সরকার সর্বক্ষেত্রে বন্ধাত্ম পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটিউবের আলোচনা সভায় তিনি এই কথা বলেন। ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ দেশকে বিক্রি করে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমস্যা সমাধান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগ নেই। আমাদের সর্বক্ষেত্রে একটা বন্ধাত্ম সৃষ্টি করেছে সরকার, একটা
ব্যাংক্রাপসি, সবখানে লাভ কাদের? লাভ হচ্ছে তাদের, কারণ তারা তো টাকা কামাতে। যে একটা তো রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম দরকার, সেই প্ল্যাটফর্ম করার জন্য উনি কিন্তু সবাইকে ডেকেছিলেন। আওয়ামী লীগ যে কোনো মুভমেন্ট, যে কোনো লড়াই একা কখনো সম্ভব হয় না, সবাইকে নিয়ে করতে হয়। আজকে আমাদের যে লড়াই, এই লড়াই কিন্তু আমাদের অস্তিত্বের লড়াই। ঘূর্ণিঝড়ের প্রভাবে স্থগিত হওয়া দেশের 19টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল 4টা পর্যন্ত। 19 উপজেলার মধ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন জানায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এর আগে 4 ধাপে উপজেলা নির্বাচন সম্পন্ন করেছে ইসি। এই 19টি উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ নির্বাচন শেষ হলো। স্থানীয় সরকার নির্বাচনে 7.13% বা 390 জন প্রার্থীর সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি বলে জানিয়েছে টিআইবি। সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সাংবাদিকদের জানান, গত 5 বছরে প্রায় 3 গুণের বেশি হয়েছে কোটিপতি প্রার্থীর সংখ্যা। তিনি আরও জানান, দুর্নীতির দায়ে 37 মামলার আসামিও হয়েছেন স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী। আমিনা হিরার রিপোর্ট। 4 ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম শেষ হবার আগেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এখানে ডিজিটাইজ করেছি এবং একই সাথে বিশ্লেষণ করেছি। প্রতিবেদনে উঠে আসে সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের অগাধ সম্পদের তথ্য। স্থানীয় সরকার নির্বাচনে 7.13% বা 390 প্রার্থীর সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি। গত 5 বছরে প্রায় 3 গুণের বেশি হয়েছে কোটিপতি প্রার্থীর সংখ্যা। পদ অনুযায়ী গড় এবং সর্বোচ্চ আয়ের যে তুলনাটি আছে তাহলে দেখতে পাবেন চেয়ারম্যানদের গড় আয় অন্যান্য পদে নির্বাচিতদের 3 গুণের বেশি। প্রতিবেদনে আরও উঠে আসে 2019 সাল থেকে 100% বেশি অস্থাবর সম্পদ বেড়েছে এমন জনপ্রতিনিধির সংখ্যা 333 জন ও 2019 সাল থেকে স্ত্রী, স্বামী ও নির্ভরশীলদের অস্থাবর সম্পদ 100% বেশি বৃদ্ধি পেয়েছে এমন চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানের সংখ্যা 80 জন। সংসদ সদস্যের ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল 3065%, সেখানে একজন চেয়ারম্যানের বেড়েছে 11,666%। এ প্রতিবেদনের বিশ্লেষণে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যারা নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার নির্বাচনে তাদের 90% সরকার দলীয় আদর্শ, দলীয় আনুগত্যের ঝুঁকির সম্মুখীন, যেটি গণতন্ত্রের একটা মৌলিক প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক দল হিসেবে তাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক একটা বিষয় বলে আমরা মনে হচ্ছে। তার কেন্দ্র এই কারণে উদ্বেগজনক, এর কেন্দ্রবিন্দুতে হচ্ছে যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ আয় অধিকার, সেই কারণে এটি তাদের অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। অবৈধ সম্পদ থাকা সত্ত্বেও কিভাবে প্রার্থিতা পেল এসব প্রতিনিধিরা এবং এসব দুর্নীতির বিরুদ্ধে দুদক ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নীরব কেন, এমন প্রশ্নেরও জবাব দেন টিআইবির নির্বাহী পরিচালক। এটা সুনির্দিষ্টভাবে যাচাই করার জন্য আমাদের আইন প্রয়োগকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন এর উপরে এখতিয়ার আছে, জাতীয় রাজস্ব বোর্ড অবশ্যই সহ, যারা কিন্তু এই বিষয়গুলো দেখার কথা সেগুলো দেখা হয় না, সেই কারণে এটা অবারিতভাবে এইভাবে চলছে। স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ জাতীয় নির্বাচন ও পুরুষ প্রার্থীর তুলনায় কম, তাই এক্ষেত্রে নারী নেতৃত্ব বাড়ানো উচিত এবং নির্বাচিত প্রার্থীদের ও তাদের পরিবারের সদস্যদের অগাধ সম্পদ অর্জনের তদন্তের দাবিও জানান ইফতেখারুজ্জামান। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় এবার কলকাতার একটি খাল থেকে বেশ কিছু হাড় উদ্ধার করেছে কলকাতার সিআইডি। তবে উদ্ধার হওয়া এসব হাড় বাংলাদেশের সংসদ সদস্য আনারের কিনা তা এখনও স্পষ্ট নয়। ফরেনসিক পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এদিন গ্রেপ্তারকৃত সিয়ামকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কলকাতা সিআইডি। সকালে সিয়ামকে নিয়ে ভাঙড়ের সাতুলিয়া এলাকার বাগচোলা খালে নামেন সিআইডির সদস্যরা। এরপর সিয়ামের দেয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে কিছু হাড়গোড় খুঁজে পায় তারা। অভিযানে সিআইডির সঙ্গে ছিল নৌসেনা এবং কলকাতা পুলিশের ডিএমজি টিম।
ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল কাউসার আলী রিশাদ তিনি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এই আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ। নিহত কনস্টেবলের বড় ভাই বাদী হয়ে ঘাতক কনস্টেবল কাউসার আহমেদকে আসামি করে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ওসি মাঝহারুল ইসলাম। শনিবার রাতে রাজধানীর গুলশান বাড়িধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল ইসলাম। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়ি চালকও। হত্যা মামলা হয়েছে এবং এই যিনি দুজনের যে ছিল যিনি গুলি করেছেন তাকে আসামি করে মামলা হয়েছে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে সাব রেজিস্ট্রার অফিসের এক অফিস সহায়কের বিরুদ্ধে। 20তম গ্রেডের একজন অফিস সহায়ক জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন পান 10 থেকে 15,000 টাকা। বাজারের বর্তমান প্রেক্ষাপটে এই টাকায় রাজধানীতে পরিবারের খরচ মিটিয়ে আয় থাকার কথা নয়, কিন্তু তিনি সম্পদ গড়েছেন প্রায় 10 কোটি টাকা। বলছি মোহাম্মদপুর সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীর আলমের কথা। আরো জানাচ্ছেন মুজিবুর রহমান। জাহাঙ্গীর আলম গেল 22 বছর অফিস সহায়ক পদে চাকরি করে বেতন পেয়েছেন 36 লক্ষ টাকা, কিন্তু সম্পদ গড়েছেন প্রায় 10 কোটি টাকার। রাজধানীর পশ্চিম যাত্রাবাড়ি হ্যাপি টাওয়ারে জাহাঙ্গীরের নিজের ও আত্মীয়র নামে কিনেছেন 3টি ফ্ল্যাট, যার দাম 2 কোটি 10 লক্ষ টাকা। যাত্রাবাড়ি কাজদায় রয়েছে 6 কাঠার প্লট, যার বাজার দর 4 কোটি 20 লক্ষ টাকা। যাত্রাবাড়ি এই হ্যাপি হোল্ডিংস নামে যে এই টাওয়ারে জাহাঙ্গীর নামের এক ব্যক্তি, তিনি নাকি সাব রেজিস্ট্রি অফিসারের পিয়ন, তার নাকি এখানে 3টা ফ্ল্যাট আছে। ডগার মৌজায় তার এখানে কিছু জায়গা আছে, যাত্রাবাড়িতে নাকি আছে। আসলে একজন সাব রেজিস্ট্রি অফিসারের পিয়ন তিনি কি করে আসলে 15-16 হাজার টাকা বেতন পেয়ে কি করে এত সম্পদের মালিক হন? এটা তো আসলে রাষ্ট্র জনগণের অর্থ লুণ্ঠন ছাড়া এই সম্ভব না। আসলে এই ধরনের দুর্নীতিবাজ ব্যক্তিদের আসলে শাস্তি হওয়া উচিত। আমার এখানে কয়টা ফ্ল্যাট? 3টা। জি, 3টা ফ্ল্যাট। এটা কার? জাহাঙ্গীর সাহেব। উনি কি করেন? যে চাকরি করে। কোথায়? সাব রেজিস্ট্রি অফিসে। মাই টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে থলের বিড়াল। অভিযোগ রয়েছে জাহাঙ্গীর আলম মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিসে সাধারণ মানুষকে হয়রানি করে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। ঘুষের অর্থে ডেমরার ডগাই মৌজায় কিনেছেন 5 কাঠার প্লট, যার বাজার দর 2 কোটি টাকা। গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ বহরী এলাকায় 80 শতক জমি ও 25 শতক জমির উপর 4 তলা ফাউন্ডেশন দিয়ে করেছেন 1 তলা বাড়ি, যার বাজার মূল্য 1 কোটি 5 লক্ষ টাকা। এলাকাবাসীর মনেও প্রশ্ন, কিভাবে এত সম্পদের মালিক হলেন জাহাঙ্গীর? জাহাঙ্গীর ভাই বলে আমরা সম্বোধন করি তাকে। এখানে আছে হচ্ছে 3টা ফ্ল্যাট, ডগায়ের আছে, যাত্রাবাড়ি আছে, আলাদিনের চেরাক পেলে যা হয় হয়তো পাইছে। সরকারের কেন, যদি প্রাইভেট ব্যক্তিগত চাকরিও করে ওইখানে সম্ভব না। আর উনি যদি এগুলো কিনে থাকেন, এটা ওনার সাথে কথা বলে দেখতে হবে যে আসলে উনি এই টাকার উৎসগুলো কোথায় পেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ মোহাম্মদ রেজাউল করিম সোহাগ বলেন, সাব রেজিস্ট্রার অফিসগুলোতে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। দাতা ও গ্রহীতাকে হয়রানি করে অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগও নেহাত কাম্য নয়। সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিষয় অভিযোগ কিন্তু দীর্ঘদিনের। ইনফরমেশনের মাধ্যমে যেটা জানতে পারলাম, মোহাম্মদপুরের অফিস সহায়ক জাহাঙ্গীর সে যেভাবে বিশাল সম্পত্তির মালিক হয়ে গেছেন, সেটা আসলে সে কত টাকা বেতন পায়? সর্বোচ্চ 8 থেকে 10,000। কিন্তু এর বাইরে সে এত সম্পত্তি অর্জন করছে কিভাবে? দাতা এবং গ্রহীতাকে হয়রানি করে সেই বিপুল সম্পত্তিটা এখানে অর্জন করছে। এজন্যই আমি বলবো সরকারকে জিরো পলিসি অ্যাপ্লাই করে সবাইকে আইনের আওতায় নিয়ে এসে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে যাতে একটা সুন্দর সমাজ বিনির্মাণ করা যায়, সেটি আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, সাব রেজিস্ট্রার অফিসগুলোতে দুর্নীতি যেন নিয়মে পরিণত হয়েছে। শত অভিযোগ থাকলেও মিলছে না প্রতিকার। জমি রেজিস্ট্রেশন নিবন্ধন কর্তৃপক্ষ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে সেবা গ্রহীতাকে বিভিন্নভাবে চিহ্নি করে অবৈধ লেনদেন হয়। যার কথা বলা হচ্ছে তাকে তো জবাবদিহিতা আনতে হবে, পাশাপাশি এর সাথে যারা যোগ সাজস করেছেন, সুরক্ষা দিয়েছেন, অংশীদারিত্ব করেছেন, তাদের সকলকে জবাবদিহিতা আনতে হবে। আর দুদকের সিনিয়র আইনজীবী খুরশিদ আলম জানান, দুর্নীতি করে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। অপরাধ প্রমাণ হলে কমিশনের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি অস্বাভাবিক টাকা পয়সা প্রপার্টি যদি সন্ধান পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে সাধারণত দুদক একটা অনুসন্ধান করে। যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হয়, কমিশন সেটা এক ধরনের ব্যবস্থা নেবে। মজিবুর রহমান, মাই টিভি, ঢাকা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ৪ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত। রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন। এর আগে আজ সকালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ৫ জুন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ২০১৮ সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কোটা প্রথা বিলুপ্ত করা হয়। দেশের বিভিন্ন স্ট্রিট ফুডে পাওয়া গেছে মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, ছোলা, মুড়ি, চটপটি, স্যান্ডউইচ, আখের রস এবং অ্যালোভেরার শরবত ও সালাদে মিলেছে ডায়রিয়ার জীবাণু। এসব জীবাণু ডায়রিয়া ও পেটের পীড়ার জন্য দায়ী। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণায় দেখা গেছে, রাজধানী ঢাকার পথখাবারে নানা ধরনের ব্যাকটেরিয়া ও জীবাণু রয়েছে। ছোলামুড়ি, চটপটি, স্যান্ডউইচ, আখের রস, অ্যালোভেরা জুস, মিক্সড সালাদে মাত্রাতিরিক্ত ইকোলাই, ভিব্রিও এসপিপি ও সালমেনেলার মতো মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এসব জীবাণু ডায়রিয়া ও পেটের পীড়ার জন্য দায়ী। পথখাবারে মাইক্রোবিয়াল বিপদ এবং রেস্টুরেন্টে রেডি টু ইট সালাদ আইটেম ও এসবের সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ শীর্ষক গবেষণায় এসব তথ্য পাওয়া যায়। গবেষণায় ৬ ধরনের খাবারের ৪৫০টি স্যাম্পল নেওয়া হয়। আর দূষিত পানি, নোংরা গামছা, অপরিষ্কার হাত, ধুলোবালিময় পরিবেশের কারণে এই ধরনের জীবাণু খাবারে মিশে যাচ্ছে বলে গবেষণায় জানা যায়। বিক্রেতাদের হাইজেন, স্যানিটেশন ও শিক্ষা সম্পর্কে ধারণা কম থাকায় খাবারে জীবাণু যাচ্ছে। বিক্রেতার স্বাস্থ্যবিধি সম্পর্কে ধারণা না থাকায় জুসের মগ ও গ্লাস জীবাণুবাহী হয়ে পড়ে। এইভাবে কন্টামিনেশনের কারণে ব্যাকটেরিয়ার উৎপাদনও বাড়ে। অ্যালোভেরা শরবতে এই ধরনের জীবাণু পাওয়া গেছে। গবেষকরা বলছেন, ইকোলাই, সালমোনেলা খাবারে উপস্থিত থাকার কথা নয়, কিন্তু পথখাবার ও জুস সালাদে মাত্রাতিরিক্ত ইকোলাই, সালমোনাই পাওয়া গেছে। পাশাপাশি ভিব্রিও এসপিসিও পাওয়া গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। তিনি বলেন, প্রতি জেলায় কত ফুড লাইসেন্স দেওয়া আছে সেটি যাচাই করা হবে। বাজারের জুসগুলো কেমিক্যাল ও রং দিয়ে বিক্রি করা হচ্ছে, জরিমানাও চলছে, যা অব্যাহত থাকবে। আপনার স্ট্রিট ফুড কেন বিক্রি হয়? আমরা খাচ্ছি তাই তো। আমরা যদি এটাকে বর্জন করতাম তাহলে কি স্ট্রিট ফুড বিক্রি হতো? তাহলে প্রথম জায়গাটা কিন্তু আমি কনসাস না, এবং সেই কনসাসনেস তৈরি করার জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমরা বেস্টে অনেক প্রোগ্রাম করছি। এখন তো কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে। যতক্ষণে আমরা তাদেরকে মানে এই অ্যাওয়ারনেস বিল্ড না করতে পারবো, ততক্ষণে কিন্তু এই জিনিসগুলো চলবে। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। দর্শক, এবারে কোরবানির পশুর হাটের খবর। কোরবানির ঈদকে সামনে রেখে পশুপালনে ব্যস্ত সময় পার করছেন ফেনী ও বাগেরহাটের খামারিরা। সবকটি খামারেই কর্মব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও খামারিরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতি অবলম্বন করে দেশীয় জাতের পশু পালন ও মোটা তাজা করছেন তারা। গোখাদ্যের দাম বেশি হওয়ায় কিছুটা শঙ্কা থাকলেও লাভের আশা প্রান্তিক ও বাণিজ্যিক খামারিদের। প্রতিনিধি আমিন চৌধুরী এবং রিফাত আল মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন SM হামিম। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ফেনীর খামারিরা। গরুর বাহারি নাম রেখে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে অনেকে। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় লাভ নিয়ে চিন্তিত তারা। প্রতিটি খামারে রয়েছে ছোট, মাঝারি ও বড় সব ধরনের কোরবানি পশু। তবে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করায় গরুর দাম নিয়ে শঙ্কা রয়েছে বলে জানান খামারিরা। অবৈধভাবে যদি কোনো গরু প্রবেশ করে, খামারিদের আমরা ভীষণ ধরনের লোকসানের সম্মুখীন হব। যদি ইন্ডিয়ান গরু যদি না ঢুকে, ইনশাল্লাহ এবার আমরা লাভবান হব। শুকনা খড়, কাঁচা ঘাস এগুলা খাওয়াচ্ছি, আবার ভুট্টা, সাইলেজ। খাদ্যের দাম গত বছরের চেয়ে এই বছর অনেক বেশি। খরচ বাড়ি যায়, গরুর দাম বাড়বে। গরুর দাম যদি আমরা আশানুরূপ সেল করতে না পারি, তখন আমাদের লস হবে। আসন্ন কুরবানিদের জন্য প্রায় 90,250টি পশু বাণিজ্যিক ও পারিবারিকভাবে পালন করছে খামারি ও গৃহস্থরা। ফেনীতে কুরবানির যে চাহিদা আছে, চাহিদার তুলনায় আমাদের কুরবানির যোগ্য পশুর সংখ্যা বেশি আছে, এবং আমাদের যে গরুগুলা তারা তৈরি করেছে
সম্পূর্ণ নিরাপদ প্রাকৃতিক খাবার খাওয়া এগুলো কিন্তু তারা তৈরি করেছে। এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে 1,12,413টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। ভালো দাম পাওয়ার আশায় দিনরাত পশুগুলো পরিচর্যা করছেন খামারিরা। জেলার প্রতিটি উপজেলায় অসংখ্য ছোট বড় খামার গড়ে উঠেছে। প্রাকৃতিক উপায়ে বিভিন্ন খামারে চলছে পশু মোটাতাজাকরণ করার কাজ। তাই কুরবানির পশুগুলো সম্পূর্ণরূপে আপনার ন্যাচারাল পদ্ধতিতে আমরা প্রস্তুত করি। সরিষার খোল জাপানা এগুলো খাওয়াই। জেলা প্রাণী সম্পদ অফিস বলছে খামারিদের বিভিন্ন পরামর্শ দিয়ে স্থানীয় প্রাণী সম্পদ অফিস কাজ করে যাচ্ছে। চাহিদা হচ্ছে 1,02,782। দেখা যাচ্ছে যে আমাদের 9,631টা উদ্বৃত্ত থাকবে। খামারিদের স্বার্থ রক্ষায় অবৈধ পথে আসা কুরবানির পশু আসা বন্ধে নজরদারি রাখবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। SM হামিম, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় 8,000 অতিথি। বিএনপির আমলে কোনো দুর্নীতির বিচার হয়নি বললেন ওবায়দুল কাদের। সব দিকে বন্ধ্যাত্ম পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত হওয়া 19টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত। 5 বছরে 3 গুণেরও বেশি বেড়েছে কোটি কোটি প্রার্থীর সংখ্যা, বলছে টিআইবি। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার স্যামকে নিয়ে কলকাতা সিআইডির অভিযান, খাল থেকে হার উদ্ধার। এবং অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সাব রেজিস্ট্রার অফিসের এক অফিস সহায়কের বিরুদ্ধে। বলেছেন প্রায় 10 কোটি টাকার সম্পদ। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvb নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা। আল্লাহ হাফেজ।